মধ্যে তাই আছে। আমি, আমার ছোট বোন রেহানা, আমাদের 5টা বাচ্চা, সবাই মামলা দিয়ে সাজা দিয়ে দিয়েছে, কিন্তু কি মামলা হলো আমরা এখনো তা জানি না। কারো কাছে কোনো নোটিশও না, কিছু পাইনি, কিন্তু আমরা তো আছি, যে যেখানে ছিলাম সেখানেই। হ্যাঁ, আমি না দেশ ছাড়া, কিন্তু আমি কোথায় আছি তা তো সবাই জানে। তাজ পর্যন্ত সেটা দেখালো না, কিন্তু মামলা দিয়ে ঝটপট সাক্ষী টাকি করে বাস সাজা দিয়ে দিল। ঠিক আছে, সেটাও আমরা দেখে নেব। 600-র উপরে মামলা আছে, অধিকাংশ আবার হত্যা মামলা। তালিকা করে রাখতে হবে। মনে রাখবেন, এই মনের শক্তিটা বড় শক্তি। কারণ আমাদের কথা চিন্তা করেন, যখন বাপ মা ভাই বোন সব হারালাম, ঘর নাই, বাড়ি নাই, রিফিউজি হিসেবে 6 বছর থাকতে হলো। আবার 2007 সালে একই অবস্থা, কারাগারে থাকলাম। তখনও এই শিক্ষক সমাজ সর্বপ্রথম নেমেছিলেন। আজকে আমাদের শিক্ষক সমাজ যখন ঐক্যবদ্ধ হচ্ছেন, অবশ্যই এটা বাংলাদেশের জনগণের জন্য আশার বাণী শোনাচ্ছে। সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ এই মেঘ কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে, বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে। বিশ্ব সবাই আমরা মর্যাদার আসনে অধিষ্ঠিত করব। এই বাটপার, চোরা কারবারি, গ্রেনেড হামলাকারী, হত্যাকারী, এদের হাত থেকে দেশকে রক্ষা করব। যুদ্ধাপরাধী, এদের হাত থেকে দেশকে রক্ষা করব ইনশাল্লাহ, এবং সেই দিন বেশি দূরে না। আর আওয়ামী লীগ চুপ করে বসে থাকবে, এটা তো না। আমি জানি আপনারা যাদের হারিয়েছে তাদের ফেরত দিতে পারবো না, কিন্তু আমি এটুকু বলতে পারি যে বিচার আমি করবো ইনশাল্লাহ। তাদের দায় মুক্তি দিয়েছে, ইন্ডেমনিটি দিয়েছে, যারা আগুন দিয়ে পুড়িয়েছে, মানুষ মেরেছে, পুলিশ মেরেছে, কিন্তু সব মামলা আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে। আর যারা মারছে তারা নাকি হিরো, জুলাই হিরো, তাদেরকে দায় মুক্তি দিয়েছে, তাদের বিচার করা যাবে না। এইরকম জুলুম অত্যাচার বাংলাদেশে চলছে। 460টা থানা পোড়ালো, আর পিটিয়ে হত্যা করলো, অস্ত্রগুলি লুট করলো, এরে পা বেঁধে ঝুলালো। পুলিশ সেটা ভুলে গেছে। তারপর আবার বললো পুলিশ হত্যার বিচার হবে না। পুলিশ হত্যার বিচার হবে না তো বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছে। আমার একটা বিশ্বাস আছে যে দিন আসবেই, এভাবে একটা দেশ চলতে পারে না, এভাবে চলতে পারে না। এক বিশ্ব বাটপার গেছে, এখন খাম্বা, গ্রেনেড হামলা, অস্ত্র চোর, আকার বাড়ি, তারা এখন ক্ষমতায়। আরো পোয়াবারো যুদ্ধ অপরাধী, তারা পার্লামেন্টে। কি দুর্ভাগ্য এই দেশের মানুষের, বারবার যখনই একটা উঠে দাঁড়ায় তখনই এরকম একটা চক্রান্তে পড়ে যায়, আর মানুষ কত তাড়াতাড়ি বিভ্রান্ত হয়ে যায়, সেটাও আমার অবাক লাগে। তা আমি এটাই বলবো যে আজকে এখানে আপনারা প্রচণ্ড নির্যাতনের শিকার, জীবন জীবিকার পথই বন্ধ হয়ে গেছে অনেকের, আমি জানি, খুব কষ্টের মধ্যে আছেন। তবে মনোবল হারাবেন না। যখন আমরা কিছু হারাই, হারাবার কিছু থাকে না, তখন তো মনের শক্তিটা ছাড়া আর কিছু থাকে না। মানুষ যখন রুখে দাঁড়াবে, আমি খালি আপনাদের সান্ত্বনাই দিতে পারি, আর আপনাদের পাশে আছি। যারা বাচ্চা ছোটরা লেখাপড়া শিখবে, তার জন্য যা লাগে ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ। আর দোয়া করেন যে এই অন্যায়ের বিচার জন্য করতে পারি, প্রতিকার জন্য করতে পারি, আল্লাহ যেন সেই শক্তি দেয়, সেটুকুই চাই, এবং আমরা করতে পারবো ইনশাল্লাহ। আপনারা ধৈর্য ধরেন, সবর করেন, সুস্থ থাকেন। আমি শুধু এটুকু দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যারা মারা গেছে তাদের আল্লাহ, ওটা শহীদ মৃত্যু, কাজে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। একটা বিশ্ব বাটপার ইউনূস 6,000 টাকা বেতনের চাকরি করতো, সারা বিশ্বভাবে এত সম্পদ বানালো কিভাবে? কেন আমার অবাক লাগে, কেউ চিন্তা করতে পারলো না, জিজ্ঞেস করতে পারে না? গ্রামীণ ব্যাংকের আইন আছে 60 বছরের বেশি থাকতে পারবে না, 70 বছর হয়ে তার এমডি থাকতে হবে, কারণ এমডি না হলে তো পয়সা কামাতে পারবে না। গ্রামীণ ব্যাংকের জায়গা দখল করে বসে আছে, বিল্ডিং এর ফ্লোর দখল করে বসে আছে, আর গ্রামীণ ব্যাংক নিয়ে বাতুবরি করে। সে গ্রামীণ ব্যাংকের কে? সে তো 6,000 টাকা বেতনের কর্মচারী। সমস্ত টাকা অর্থ আত্মসাৎ করে এরপরে সারা বিশ্বকে বোকা বানিয়ে ক্ষমতায় এসে দেশ বিক্রি করে, দেশকে সর্বনাশ করে আজকে বিদায় নিয়েছে। তারপর মানুষ বিদায় দিয়েছে। কোথায় বাংলাদেশ আমি নিয়ে গেছিলাম একটা উন্নয়নশীল দেশ হিসেবে, আজকে সেই দেশটাকে ধ্বংস। কাজে এই ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে এখন তারেক এসে মানুষ খুন করা শুরু করেছে, মায়ের কোল খালি করছে। এদের বিচার একদিন আমি করবো ইনশাআল্লাহ, বিচার হবে, এটা আমি অন্তত দ্ব্যর্থহীনভাবে বলতে পারি। এটা আল্লাহর উপরে ভরসা, আর দেশের জনগণই আমার শক্তি, জনগণের দোয়া, এই শক্তি নিয়ে আমি বাপ মা ভাই সব হারিয়ে দেশের কাজ করেছি। আর একবার বোধ হয় এই সমস্ত জঞ্জাল সাফ করার জন্যই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। কাজেই যারা স্বজন হারা বেদনা নিয়ে আছেন, আমি শুধু তাদের বলবো আমাদের দিকে তাকান। আমরা তো একদিকে সব হারালাম, 5 জন একজন হারলে কেউ সহ্য করতে পারে না, আর আমি কি সহ্য করে আছি। এই কষ্ট ব্যথা সহ্য করে এই দেশে উন্নতি করেছিলাম, কিন্তু সেটা ধ্বংস করে দিল। আর সেই মানুষগুলোকে কি কষ্ট দিচ্ছে, এর প্রতিকার হবে ইনশাল্লাহ। খালেদা জিয়াকে বাসায় রাখার ব্যবস্থা করে দিলাম, ফ্রি। সে হাসপাতালে যেতে পারছে, তার জন্য আমেরিকা থেকে ডাক্তার আসছে, লোকজন যেতে পারছে। কিন্তু বিএনপি লোক বলবে কি, তাকে হাউস অ্যারেস্ট করে রেখেছে। হাউস অ্যারেস্ট করাটা কি? হাউস অ্যারেস্ট তো আমি ছিলাম,
কয়বার 81 সালে ফিরে আসছি, 83 সালে আমাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। 7 দিনের মধ্যে আমার বাচ্চারা বাড়ি আনা, কেউ জানতে পারলো না আমি কোথায়। তারপর আবার 85 সালে অ্যারেস্ট করে রাখলো, তখন আমার বাসায় রাখলো। 87 সালে আবার অ্যারেস্ট করে এক জায়গায় রাখলো। ডিজিএফআর অফিসে নিয়ে গেল, 83 সালে আমার ইন্টারোগেশন করবে। আমি তো ভাবছি ওই দিনই বোধহয় মেরে ফেলে দেবে। আমরা তো তা করিনি। হ্যাঁ, 10 লাখ অস্ত্র চোরা কারবারির সাথে যারা জড়িত ধরা পড়ছে, গ্রেনেড হামলার সাথে যারা জড়িত ধরা পড়েছে, বা এই ধরনের এমনকি আমেরিকায় যাদের দুর্নীতি, সেই সিদ্ধিরগঞ্জ পাওয়ার প্ল্যান্ট, সিমেন্টস, বিভিন্ন জায়গা থেকে ঘুষ খাওয়া, নাইকো গ্যাটকো থেকে ঘুষ খাওয়া, মানি লন্ডারিং করে সেটা সিঙ্গাপুরে ধরা পড়লো। তাদের সরকারের সহযোগিতা সে টাকা, এই কোকোর টাকা আমরা ফেরত নিয়ে আসলাম। তো আওয়ামী লীগ কী করেছে? আমাদের কি দুর্নীতিটা পেয়েছে? আমি, আমার ছেলে মেয়ে, রেহানার ছেলে মেয়ে, তারা কি আমি ক্ষমতা থাকতে কোনদিন আসছে এখানে ব্যবসা নিতে? কোনদিন আসছে কিছু করতে? তারা নিজেরা লেখাপড়া শিখছে, তারা একটা পড়াশোনা করছে, চাকরি করছে, তাদের স্টুডেন্ট লোন শোধ করছে, তারপর আবার তারা পড়াশোনা করে চাকরি করে কাজ করে খায়। প্রত্যেকের চাকরির জায়গায় মিথ্যা মামলা, মিথ্যা কথা বলে। দুর্নীতি দমন কমিশন থেকে সব জায়গায় চিঠি যাচ্ছে যে তাদের বিরুদ্ধে 4টা মামলা আছে। ব্যাংকে চিঠি যাচ্ছে, সমস্ত ব্যাংক ফ্রিজ করে দেওয়া। আর বিদেশে যারা আছে তাদেরও চিঠি পাঠাচ্ছে। বাংলাদেশের আইন সবার যে কি দুরবস্থা, এটা তো সবাই জানে না। আওয়ামী লীগকে ধ্বংস করবে বলে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীকে হত্যা করছে, মারছে, জেলে দিচ্ছে, মামলা দিয়ে হয়রানি করছে। কত মামলা দেবে? ইতিমধ্যে প্রায় অজ্ঞাতনামা 10 লাখ, 4,90,000-এর উপরে মামলা আওয়ামী লীগের নেতা কর্মীর বিরুদ্ধে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যাদের বিরুদ্ধে মামলা দিয়েছে আমরা সবাই একসাথে একযোগে, আমি যখন ফিরবো সবাই একযোগে আমরা কোর্টে হাজিরা দেবো। কত কারাগার আছে বলছে, কারাগারগুলি রেডি করো, আমরা সবাই যাব। আর ফাঁসি দেবে, ঠিক আছে, ফাঁসির মঞ্চ রেডি করো। কিন্তু আমাদের শক্তি জনগণ, যে জনগণকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আর জনগণের কল্যাণেই কাজ করেছি, জীবনের সবকিছু হারিয়েছি, সব ত্যাগ করেছি শুধু জনগণের পাশে থাকার জন্য, তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য। আজকে দাবি করতে পারি যে সেটা আমরা করেছি, কিন্তু সেগুলি ধ্বংস করেছে এই বাটপার ইনুস আর তার দোসর জঙ্গি, সন্ত্রাসী তারেক আর জামাত এরা মিলে। এরা দেশের স্বাধীনতা বিশ্বাস করে না, মানুষের জীবনমান উন্নয়নে বিশ্বাস করে না। খালেদা জিয়াকে অ্যারেস্ট করা হয়েছিল, মামলা আমি দেইনি, আমাদের সরকার দেয়নি, কিন্তু খালেদা জিয়া আমার বিরুদ্ধে 12টা মামলা দিয়েছিল, কিন্তু আমি কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা দেইনি। মামলা দিয়েছিল তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার। আর খালেদা জিয়া, কোকো, তারেক, তাদের দুর্নীতি ধরা পড়ছে আমেরিকায় FBI এর কাছে। FBI তারেকের একটা সাক্ষী দিয়ে গেছে। খালেদা জিয়ার নাইকো এবং গ্যাটকো এই সমস্ত কেসে সাক্ষী দেওয়ার জন্য তারা রেডি। আমার কাছে যখন আমি শুনলাম তাকে যখন অ্যারেস্ট করে জেলে নিল, তাকে কিন্তু ওই কমটালা, আমাদের যে পুরনো জেল, সেখানে অফিসার রুম ছিল কমটালা, সেখানে তাকে রাখা হয়েছিল, সে বসতে পারে না। তারপরে তাকে বেড সারমান দেওয়া হয়েছিল, এটা মাথায় রেখো। কোনদিন জেলখানায় কেউ কাজের বুয়া নিয়ে যায় না। খালেদা জিয়া কাজের বুয়াও নিয়ে গেছে, সে পারমিশনও আমাদের হোম মিনিস্ট্রি থেকে দেওয়া হয়েছিল। পরে আমি বললাম যে তাকে রাখার দরকারটা কি, তাকে বের করো। তাদের বলা হলো যে আপনারা কোর্টে তো আপিল করেন, আপিল করলে আপনাদেরকে জামিন দেওয়া হবে। সে আপিল করবে না, তার লয়ার আপিল করে না। তারপরে তার বোন আসলো, বড় বোন, বোনের জামাই আর ছোট ভাই এসে আমার কাছে রিকোয়েস্ট করলো। আমি আইনমন্ত্রীকে বললাম যে কি পদ্ধতিতে তাকে বের করা যায়। তো বললো হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে একটা এক্সিকিউটিভ অথরিটি থাকে, আপনি তার সাজাটা স্থগিত করতে পারেন, আপনি তাই করে বাড়ি পাঠায় দেন। আমি তার খালেদা জিয়া সাজা স্থগিত করে তাকে বাসায় পাঠালাম। আজ পর্যন্ত কেউ এটা করেছে কিনা দেখেন। অথচ সে তো আমাকে গ্রেনেড হামলা করে মারতে চেষ্টা করেছে, সেই 76 কেজি বোমা হামলা করে মারতে চেষ্টা করেছে, এই যে কলারোয়াতে আমার হামলা, গাড়ির উপর হামলা করলো, ঈশ্বরদীতে ট্রেনে হামলা করলে, যে যতগুলি আসামি সবাইকে কিন্তু ছেড়ে দিয়েছে। সাজাপ্রাপ্ত আসামি একটা জেলে নাই, বরং যারা আইনজীবী বা প্রসিকিউটর আমার পক্ষে দাঁড়িয়েছিল তারা জেলে আছে এখন। তারা জেলে, সাতক্ষীরাই তো এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে জেলে নিয়ে গেছে। আর যারা এইভাবে মারতে চেষ্টা করছে তাদের জেলে নাই। এই হলো বাংলাদেশের অবস্থা। এই অবস্থা তো চলতে দেওয়া যায় না। ছাত্রলীগের মেয়েরা যাদেরকে গ্রেপ্তার করছে কারাগারে, তাদেরকে অমানবিক অত্যাচার করে যাচ্ছে। মাত্র 4 হাত চওড়া একটা কম্বল বিছিয়ে তাদের ঘুমাতে দেয়, অর্ধ উলঙ্গ করে বরফের মধ্যে বসিয়ে রাখে, তাদেরকে সেলের মধ্যে নিয়ে আটকায়, 2 দিন 3 দিন খাবার দেয় না, পানি দেয় না। এইভাবে নানা অত্যাচার নির্যাতন তারা করে যাচ্ছে। এই জিনিসগুলি মানুষের কাছে তুলে ধরতে হবে যে মানবতা বিরোধী কাজ কে করে। আর হত্যা যাদের করা হচ্ছে সে তালিকায় তো আওয়ামী লীগের লোকই বেশি। আমি এইটুকু বলবো যে তোমরা আজকে এটা জুলাই হিরো না, ওগুলি সব খুনি, সবই নির্যাতনকারী, তাদেরকে হিরো বানাচ্ছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ সকল সংগঠনের উপরে যে নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার করতে হবে, সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, সকল বন্দীদের রাজবন্দীদের মুক্তি দিতে হবে।
আজকে রাজবন্দীদের গ্রেপ্তার করে করে অমানবিক অত্যাচার করে কারাগারি হত্যা করে যাচ্ছে, রীতিমতো জেল হত্যা রীতিমতো চলছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে যে প্রতিনিয়ত তারা মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, কিন্তু মামলা দিয়ে হয়রানি করছে। আওয়ামী লীগের একটা 1.5 মাসের বাচ্চা কোলে সে মাকেও গ্রেপ্তার করে। আমি তো বলছি হ্যাঁ আমি আসবো, কেউ বলে যে আমার জন্য নাকি দড়ি বানাতে হবে, প্রাক্তন চিফ প্রসিকিউটর। হ্যাঁ বানান, দড়িটা বানান, কোন দড়িতে ফাঁসি দেবেন বানিয়ে টানিয়ে মোম চম দিয়ে ভালো করে তৈরি করে রাখেন। আর আমাকে জেলে যেতে হবে, আমি রাজি, আমি জেলে যাব, জেলটা ঠিক করেন। আর আমি তো নিজে পালিয়ে আসিনি, আমাকে এখন প্রধানমন্ত্রী হিসেবে একদম প্লেনে করে নিয়ে আসা হয়েছে, হেলিকপ্টার প্লেন করে এনে এখানে রেখে গেছে। তাহলে সেই প্লেনে আবার পাঠান, আমি ফেরত যাব। তাহলে আমার তো আমার মতো যেতে হবে। আর আমি যখন কথা দিয়েছি আমি তো যাবো। এটা নতুন না, আমি 81 সালে জিয়াউর রহমান বাধা দিয়েছিল, সেই বাধা অতিক্রম করে আমি বাংলাদেশে ফিরেছিলাম। 2007 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন ইয়াজউদ্দিন বাধা দিয়েছিল, আমি সেটা মোকাবেলা করে দেশে ফিরেছিলাম। এবারও আমি ইনশাল্লাহ যাব। বাংলাদেশের মানুষের উপর এত অত্যাচার, জুলুম, নির্যাতন, এইভাবে অনিয়ম, ওর থেকে বাংলাদেশে যাই। হ্যাঁ মৃত্যু থাকলে তো মরবো, এ তো কোনো কথা নেই, মানুষ তো চিরদিন বাঁচে না, কিন্তু বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। ইনশাল্লাহ দেশে ফিরে আসবো। দড়ি, কাঁচি, জেল, জুলুম কি কি লাগবে সব রেডি করে ফেলেন, কোনো অসুবিধা নেই। আমি চ্যালেঞ্জ হিসেবে দিচ্ছি, আমি যাব, দেন মরবো, কোনো অসুবিধা কি। বলে তো কোনো হয় গুলি খেয়ে মরবো, না হয় ফাঁসিতে মরবো, মরতে তো একদিন হবে, না এমনি মরে যাব, কিন্তু দেশের মানুষের কল্যাণে আমি যাব, এটাই হলো বাস্তব কথা। শুনলাম আমাকে চিফ প্রসিকিউটর বলে দিল যে 5 তারিখে, বলো 5ই জুলাই, যে আমাকে দেশে ফিরতে হবে। আমি রাজি, আমি ফিরবো, আমি আসছি। যেই বললাম আমি যাব না, এভাবে ফেরা যাবে না, এই নিয়ম মানতে হবে, ওই আইন মানতে হবে, সেই আইন মানতে হবে। সুইডেন থেকে খুনিকে নিয়ে এসে কোর্টে প্লেস না করে তাকে কিন্তু শাস্তি থেকে মুক্ত করে দিয়েছিল খালেদা জিয়ার আমলে। এবারেও আপনারা দেখেন তারেক জিয়ার থেকে শুরু করে যারা ফেরত এসেছে, বা যুদ্ধ অপরাধী সেই আবুল কালাম থেকে শুরু করে তারা যারা আসছে, তাদের কিন্তু কারো কোর্টেও যেতে হয়নি, কিছুই নেই, এমনি এমনি তাদের মামলা উঠিয়ে চলে গেছে। তাহলে কি চলছে বাংলাদেশে?